বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় আমরা আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প, নস্টালজিক সেই ভৌতিক আসরের অনুভূতি আপনার কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৬৪তম গল্প, জমিদার বাড়ির ভুতুড়ে ঘটনা। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৬৪তম গল্প, জমিদার বাড়ির ভুতুড়ে ঘটনা। সেবার আমার এক বন্ধু আমাকে খবর দিল বর্ধমানের একটি পুরনো জমিদার বাড়ি আর কিছুদিনের মধ্যেই ভেঙে ফেলা হবে। তবে তার আগে যদি আমি সেই বাড়িতে কয়েকদিন কাটাতে চাই, সেই ব্যবস্থা সে করে দিতে পারবে। কিন্তু কোনো কিছু নেই, হঠাৎ এমন কথা বলার কারণ কি সেটা আমাকে যারা চেনে তারা সহজেই অনুমান করতে পারবে। ঘটনা হলো, বাড়িটির সামান্য বদনাম রয়েছে। একরকম বাধ্য হয়েই ওটাকে ভেঙে ফেলা হচ্ছে। জমিদারের বংশ অনেক আগেই শেষ হয়েছে। সম্পত্তির হাত বদল হয়ে এখন যে মালিক, সে ওখানে থাকার চেষ্টা করেছিল, কিন্তু ভৌতিক উপদ্রবে এক রাতেই পাততাড়ি গুটিয়ে পালাতে বাধ্য হয়। তারপর সে বাড়ি ভাড়া দেওয়ার চেষ্টা করাও হয়েছিল, পরিণতি সেই একই হয়েছে। বহু রকম চেষ্টা সত্ত্বেও যখন সমস্যার কোনো সুরাহা হয় না, তখন এই ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সত্যি কথা বলতে, এমন পুরনো বাড়িকে নিয়ে অনেক সময় অহেতুক গুজব ছড়িয়ে পড়ে। বাস্তবে দেখা যায় সেখানে তেমন কিছুর অস্তিত্বই নেই। অতএব নিশ্চিতভাবে ভৌতিক কিছুর সাক্ষাৎ পাব এমনটা নয়। তবু পুরনো দিনের এমন একখানা বাড়ি, যে বাড়িতে এক সময় জমিদারের বাস ছিল, সেখানে রাত্রি যাপন করা একরকম অভিযান বলা চলে। অতএব রাজি হয়ে গেলাম। বন্ধুকে জানালাম যে আমি রাজি। খোঁজ খবর নিয়ে পরদিনই আমার সেখানে যাওয়া ঠিক হলো। আমিও আর দেরি না করে রাতেই ব্যাগপত্র গুছিয়ে ফেললাম। তারপর সকাল সকাল বেরিয়ে ট্রেন ধরে পৌঁছে গেলাম বর্ধমানে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল বর্ধমানে এলে দুটো জায়গা ঘুরে দেখব। এসেছি যখন, তখন মনের সেই আকাঙ্ক্ষা অতৃপ্ত থাকবে কেন? প্রথমেই চলে গেলাম নবাবহাটের ১০৮টি শিব মন্দিরে। এই মন্দির অতি প্রাচীন। ১৭৮৮ সালে মহারানী বিষণ কুমারী এটি তৈরি করিয়েছিলেন। জায়গাটা সত্যি সুন্দর। ওখানে গেলে মনের ভার যেন লাঘব হয়। বেশ কিছুক্ষণ কাটালাম ওখানে। অন্য যেখানে আমার যাওয়ার খুব ইচ্ছে, সেটা হলো কঙ্কালেশ্বরী কালীবাড়ি। এরপর পৌঁছালাম সেখানে।
অদ্ভুত এক জাগ্রত কালী মায়ের মূর্তি রয়েছে। তোরা কখনো গেলে অবশ্যই এই দুটো জায়গা ঘুরে দেখিস। যাই হোক, মোটামুটি সেদিনের মতো মনের স্বাদ পূরণ করে পৌঁছালাম আমার গন্তব্য সেই পুরনো জমিদার বাড়িতে। বড়জোর 2-3 দিন এখানে কাটাবো। অতএব ঠিক করেছিলাম রান্না বান্নার কোনো ঝামেলা করব না, 3 বেলাই বাইরে খাওয়া দাওয়া সেরে নেব। তবে এদিন আর পরে বাইরে বেরোনোর ইচ্ছে আমার ছিল না। পথকষ্টে অনেকটাই ক্লান্ত আমি, তাই সেই জমিদার বাড়ি যাওয়ার পথেই রাতে খাওয়ার মতো কিছু খাবার কিনে সঙ্গে নিলাম। জমিদার বাড়ির মূল ফটকে এসে আমি যখন পৌঁছালাম তখন বিকেল হয়ে এসেছে। আকাশে সূর্য রয়েছে, তবে তার তেজ এখন আর গায়ে লাগে না। ফটকের সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে বাড়িখানাকে দেখে আমার গায়ে কাঁটা দিল। এমন বদনাম না থাকলে এবং একটু সংরক্ষণ করতে পারলে এত সুন্দর বাড়িখানা মানুষের জন্য একটা দর্শনীয় স্থান হতে পারত। বয়সের ছাপ সম্পূর্ণ বাড়িতে, জীর্ণতা তাকে ক্রমাগত গ্রাস করছে। এই অন্যায় অবহেলা সত্ত্বেও তার রাজকীয় গরিমা বিন্দুমাত্র ম্লান হয়নি। তবে হ্যাঁ, যেটুকু সাধারণ যত্ন তা মালিকের তরফে করা হয়েছে। মানে আশেপাশে কোথাও জঙ্গল আগাছা নেই, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। লোহার ভারী ফটকখানায় মরিচা ধরলেও বেশ সচল। কবজার কাছে সম্প্রতি দেওয়া সামান্য তেলও আমার নজরে পড়ল। ফটক খুলে ঢুকে পড়লাম বাড়ির সীমানার মধ্যে। মোট জায়গা খুব কম হলেও বিঘা 3 হবে। বাড়িখানা জমির মাঝে স্বমহিমায় দাঁড়িয়ে। সীমানা বরাবর পরিখার পাশে দেবদারু গাছের সারি। আগে বাইরেটা হেঁটে দেখলাম। বাড়ির পিছনে বেশ বড় একখানা পুকুর। বাঁধানো ঘাটে ব্যবহার না করার ফলে ময়লা জমে রয়েছে, তবে কোথাও তেমন আগাছা নেই, এবং আগাছা যে কিছুদিন আগেই পরিষ্কার করা হয়েছে তা বোঝা যায়। বাড়ির সামনে মাঝামাঝি জায়গায় একখানা ফোয়ারাও রয়েছে, তবে তা শুকনো এবং অকেজো। ফোয়ারার পাশে 5টা সাদা মার্বেলের মূর্তি। আগের জৌলুস আর নেই, তবুও সবকিছু বড় সুন্দর। সবটা দেখে শুনে পৌঁছালাম জমিদার বাড়ির সদর দরজায়। ভারী কাঠের নকশা করা বিশাল দরজা। পুরনো সেই দরজায় ঝুলছে বেমানান একটা আধুনিক তালা। আমায় জানানো হয়েছিল বাড়িতে 2টো ঘরে বিছানাপত্র রয়েছে। এখানে থাকার এমনি কোনো অসুবিধা নেই। ভিতরে ঢুকে দেখলাম সবকিছু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়িটা ভিতর থেকে একরকম অক্ষতই বলা চলে, তবে দোতলা বাড়ির বেশিরভাগ ঘরই ফাঁকা পড়ে রয়েছে। কাঠের সিঁড়ি বেয়ে উঠে দোতলার পাশাপাশি 2টো ঘরে দেখলাম পালঙ্ক সাজানো রয়েছে। নিশ্চিন্ত হলাম এটা ভেবে, যেভাবে এমন অন্যান্য ভৌতিক বাড়িতে সাধারণভাবে আমি রাত কাটিয়েছি, এখানে অন্তত তেমনটা হবে না। ধুলোবালির মাঝে কষ্ট করে থাকার কোনো ব্যাপার নেই, এমনকি বাড়িতে বিদ্যুতের সংযোগও রয়েছে। তবে এই ঘটনা যে সময়ের, সেই সময় পর্যন্ত আধুনিক এলইডি আলোর প্রচলন হয়নি। বৈদ্যুতিক আলো বলতে ফিলামেন্টের বাতি। একটা ঘর পছন্দ করে সেই ঘরে জিনিসপত্র রাখলাম। পালঙ্কটা পুরনো নকশার, তবে সেই ঘরে একখানা আলমারি রাখা রয়েছে
যা স্টিলের। অর্থাৎ বুঝতেই পারছিস, আসবাবপত্র একটু বেমানান রকম। ঐতিহাসিক রাজকীয়তায় ভরা এই বাড়ি বা ওই পালঙ্কের সঙ্গে আধুনিক কোনো আসবাব চোখে বড্ড অস্বস্তি তৈরি করছিল। তবে সেসব আর আমি ভেবে কি করব? আমার এখানে আসার উদ্দেশ্য একটাই, যে বদনাম এই বাড়ির রয়েছে তা যদি সত্যি হয় তবে নিজে তা উপলব্ধি করা। ততক্ষণে সন্ধ্যা অতিক্রান্ত হয়েছে। যা আলো রয়েছে এই জমিদার বাড়ির ভিতরে তা পর্যাপ্ত নয়। ঘুরে ঘুরে সব কিছু ভালো করে দেখার জন্য তাই সঙ্গে আমার টর্চখানা নিলাম। এরপর একটা একটা করে সব কিছু দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। শরীরে ক্লান্তি ছিল, তাই আর বেশি রাত করলাম না। বড়জোর সে সময় 9টা বাজে। খাবার দাবার যা সঙ্গে এনেছিলাম তাই খেয়ে নিয়ে শটান শুয়ে পড়লাম বিছানায়। একটা ব্যাপার ঠিক, আসার পর থেকে লক্ষ্য করেছি এখানে মশার উৎপাত নেই। তবু এমন পুরনো বাড়িতে মশা না থাক, অন্য কিছুর দ্বারা আক্রান্ত হতে পারি সেই ভয়ে স্টিলের আলমারি থেকে একটা মশারি বের করে টাঙিয়ে দিয়েছি। বেশিরভাগ লোকের নতুন জায়গায় ঘুম আসতে চায় না, আমিও ব্যতিক্রম নই। বেশ অনেকক্ষণ বিছানায় উসখুস করতে করতে এপাশ ওপাশ করলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা নিজেই টের পাইনি। পরদিন যখন ঘুম ভাঙল তখন কিছুটা বেলা হয়েছে। যে ঘরে আমি থাকছি সেই ঘরে দুখানা জানালা রয়েছে। জানালা খুললে সামনের ফটক এবং রাস্তাটা দেখা যায়। এখানে আশেপাশে ভালোই জনবসতি রয়েছে। তবে এই বাড়ির সীমানা এতটা বড় যে মনে হয় লোকজন বেশ দূরে দূরে। সকালে উঠে জানালা খুলে দেখলাম রাস্তা দিয়ে ব্যস্ত মানুষের যাতায়াত। এখানে খাওয়ার ব্যবস্থা কিছু নেই, খাওয়ার জন্য আমাকে বাইরে যেতে হবে। অতএব প্রাতঃকর্ম সেরে পোশাক পরিবর্তন করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। সকাল থেকেই আমার মনে হতে লাগলো মানুষ এই বাড়ি সম্পর্কে যেসব কথা বলে তা নেহাত গুজব ছাড়া কিছু নয়। আর যারা বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তারাও ওই গুজবের কারণে ভ্রমের শিকার হয়েছে। গত রাতে এক মুহূর্তের জন্যেও আমার মনে হয়নি এ বাড়িতে অতিলৌকিক কিছু আছে। সকালে খাওয়ার জন্য বেরিয়ে বেশ অনেকক্ষণ বাইরে কাটালাম। দু একজনের সঙ্গে আলাপ হওয়ার পরে ওই বাড়ি সম্পর্কে দু এক কথা জিজ্ঞাসাও করলাম। ওই বাড়িতে ভৌতিক কিছু আছে এ কথা সবাই জানে, তবে কি আছে, কেনই বা সেখানে ভূতের উপদ্রব, সে সম্বন্ধে কেউ কিছুই বলতে পারল না। সচরাচর এমনটা আমার সঙ্গে খুব একটা হয় না। আশাহত হয়ে ফিরতে হয় না কোনো জায়গা থেকে। তবে এবার মনে হলো তেমনটা হবে না। লোকজন বলছে ঠিকই, কিন্তু গত রাতের আমার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। যাকগে, খাওয়ার জন্য 3 বার বেরোনোর কোনো অর্থ হয় না। হিসাব করলাম 2 বার বেরোলেই বিষয়টা সেরে ফেলা যাবে। এই যেমন সকালে বেরিয়ে প্রাতরাশ সেরে একটু ঘুরে ফিরে একেবারে দুপুরের খাবার নিয়ে ফিরব। তারপর দুপুরটা বাড়িতেই কাটবে। বিকেল নাগাদ একবার বেরিয়ে রাতের খাবার নিয়ে আবার ফিরে যাব।
পরিকল্পনা অনুযায়ী কাজ করলাম। এরপর বাড়ি ফিরে খাবার রেখে পোশাক পরিবর্তন করে ভাবলাম স্নানটা সেরে নিই। গতকাল যখন ওই পিছনে পুকুরের কাছে গিয়েছিলাম তখন জল বেশ পরিষ্কার বলেই মনে হয়েছিল। একটু লোভ হলো পুকুরে স্নান করার। জমিদার বাড়ির পিছন দিকে একটা দরজা রয়েছে। সেখান থেকে বেরিয়ে কয়েক পা এগিয়েই পুকুরের সেই ঘাট, সেদিক থেকেই গেলাম। দরজা পার করে বেরিয়েই একটা বিষয় আমার চোখে পড়ল। পুকুরের সেই বাঁধানো ঘাটে কয়েক ধাপ নিচে কেউ একজন বসে রয়েছে। একটু আশ্চর্য হলাম। গতকাল থেকে আজ পর্যন্ত এ বাড়িতে কোনো মানুষজন ঢুকতে আমি দেখিনি। তাছাড়া এভাবে ঢুকে পড়া একরকম অনধিকার অনুপ্রবেশ। এমনকি একটা বিষয় সকালেই আমার নজরে পড়েছে। সামনের রাস্তা দিয়ে যারা যাতায়াত করছে তারা কেউ এই বাড়ির দিকে তাকাচ্ছে না। কেউ গেলে তাকাবেই এমন কোনো কথা নেই, তবে অনেকজন যাবার মাঝে এক দুজন তো স্বাভাবিকভাবেই তাকানোর কথা। সেখানে একজন এভাবে ঢুকে পুকুরের ঘাটে বসে আছে। এগিয়ে দেখলাম একটি মেয়ে। পিছন থেকে মুখটা দেখা যাচ্ছে না, তবু যেটুকু মনে হলো খুব বেশি বয়স হবে না। আমি বললাম, এই, কে তুমি? মেয়েটি ঘুরে তাকালো আমার দিকে। বয়স আন্দাজ 20-22 হবে। অদ্ভুত রকম সুন্দর মুখখানি। তবে সেই যেমন সদর দরজার সঙ্গে তালাখানা বেমানান ছিল, পালঙ্কের সঙ্গে স্টিলের আলমারিটা, এমনভাবে মেয়েটির পোশাক আশাক এই সময়ের সঙ্গে বড্ড বেমানান। শান্ত কণ্ঠেই মেয়েটি উত্তর দিল, আমি চিত্রা। এখানে এসেছো কেন? তোমার বাড়ি কোথায়? এখানেই। এই ঘাটটা আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে বসি এখানে এসে। ওই দেখুন, জলটা এতক্ষণ কেমন শান্ত ছিল, হঠাৎ মাছরাঙাটা ছো মারল, আর সেই শান্ত জল কেমন অশান্ত হয়ে গেল। ঠিক মানুষের জীবনের মতো, তাই না? বাহ, তুমি তো বেশ ভালো কথা বলো। আমার প্রশংসায় মেয়েটির মুখে সামান্য হাসি ফুটে উঠল। মেয়েটিকে এমন মিষ্টি দেখতে, এত ভালো কথা বলে, আমার মনে পিতৃত্ব সুলভ স্নেহ জন্ম নিল। এদিকে বেলা বাড়ছে, স্নান সেরে খাওয়া দাওয়া করতে হবে। তাই বললাম, দুপুর হয়েছে, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করো, আবার বিকেলে এসো। যাও। বাধ্য মেয়ের মতো চিত্রা নামের সেই মেয়েটি ঘাট থেকে উঠে গেল। আমি জলের দিকে না এগিয়ে দাঁড়িয়েছিলাম। চিত্রা কয়েক পা গিয়ে ঘুরে আমার দিকে তাকালো। আপনি কি পুকুরে নামছেন? হ্যাঁ, স্নান করব। নিশ্চুপে প্রথমে ঘাড়টা নাড়ল, তারপর বলল, খবরদার, ওই পুকুরে নামবেন না। ওকে দেখতে বড্ড শান্ত লাগে, কিন্তু কিন্তু ও ভালো না। এ কথা বলে চিত্রা ধীরে ধীরে চলে গেল। আমি কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইলাম। প্রথমটায় মনে হলো হতে পারে ওর মানসিক সমস্যা রয়েছে। এই পুকুর নিয়ে ওর মাথায় অদ্ভুত সব কল্পনা কিলবিল করছে, সেই কারণেই আমায় বারণ করছে হয়তো। দুপা এগোলাম জলের দিকে। হঠাৎ মনে হলো, যদি তা না হয়, যদি চিত্রার কথায় কোনো
গভীর সত্য লুকিয়ে থাকে। কোনো লাভ লোকসান যখন জড়িয়ে নেই, তখন এই অগ্রিম সতর্কবার্তা মেনে নিতে সমস্যা কোথায়? দ্বিধান্বিত মনে ফিরে এলাম সেখান থেকে। জমিদার বাড়ির স্নান ঘরেই স্নান সারলাম। তারপর খাওয়া দাওয়া সেরে ঘরের জানালাটা খুলে দিয়ে একটা সিগারেট ধরিয়ে পায়চারি করতে লাগলাম। মনের মাঝে চিত্রার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। ভৌতিক কিছুর অভিজ্ঞতা এ বাড়িতে এখনো পর্যন্ত না হলেও চিত্রাকে নিয়ে এক রহস্য আমার মনের মাঝে ধীরে ধীরে ডানা মেলছে। এসব কথা ভাবতে ভাবতে এরপর বিছানায় শুয়ে পড়লাম। ঘণ্টাখানেক ঘুম হল। এরপর আবার বের হতে হবে, ঘুরে ফিরে রাতের খাবার নিয়ে আসতে হবে। উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখলাম মনের মাঝে একটা অপেক্ষা জমাট বেঁধে রয়েছে। স্পষ্ট করে বুঝতে পারলাম না ঠিক। এরপর যখন তৈরি হয়ে সদর দরজায় তালা লাগালাম, তখন হঠাৎ মনে পড়ল আমার মনের মাঝে ঠিক কিসের অপেক্ষা এতক্ষণ অবরুদ্ধ হয়েছিল। সচেতন মনের অগোচরে আমি যেন চিত্রার জন্য অপেক্ষা করছিলাম। এগিয়ে গেলাম পুকুরের কাছে। মেয়েটিকে বলেছিলাম বিকেলে আসতে, দেখলাম আসেনি। কিছুটা আশাহত হয়ে বেরিয়ে পড়লাম নিজের কাজে। অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘুরে শেষে একটা চায়ের দোকানে বসলাম। আজ একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওই বাড়িটা শেষ ৩০ বছরে ৩ বার হাত বদল হয়েছে। এবং অদ্ভুত ব্যাপার, ২০-২৫ বছর আগে পর্যন্ত নাকি ওই বাড়ির ভৌতিক কোনো বদনাম ছিল না। ভদ্রলোকের কথা যদি সত্যি হয়, তাহলে হতে পারে ওই বাড়িতে যে ভৌতিক উপদ্রবের কথা লোকজন বলে, তা সাম্প্রতিক কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে। অর্থাৎ এই গত ৩০ বছরের মধ্যে এমন কিছু ঘটেছে যার ফলশ্রুতিতে ওই বাড়ি ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। অথচ আমার দুর্ভাগ্য যে গতকাল থেকে আজ পর্যন্ত আমি কোনো ভৌতিক কিছু প্রত্যক্ষ করিনি। রাতের খাবার নিয়ে যখন আমি ফিরে এলাম, তখন প্রায় ৮টা বাজে। পরিচ্ছন্ন হয়ে পোশাক পরিবর্তন করে বিছানায় বসলাম। আর একটু পরে খাওয়া দাওয়া করব। সঙ্গে ২টো বই নিয়ে এসেছিলাম। এরপর বিছানায় উবু হয়ে শুয়ে বইয়ের পৃষ্ঠা উল্টাতে লাগলাম। এভাবেই অনেকটা সময় কাটল। হঠাৎ একটা ভারী পায়ের শব্দ আমার কানে পৌঁছালো। মনে হলো আমার এই ঘরের বাইরে করিডোর ধরে কেউ হেঁটে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে আমার সকল ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। বাইরে গিয়ে দেখার আগে কান খাড়া করে কয়েক মুহূর্ত শুনলাম। না, শোনার ভুল নয়, স্পষ্ট শুনতে পাচ্ছি কারো পায়ের শব্দ। বইটা উল্টে রেখে পালঙ্ক থেকে নামলাম। দরজাটা ভেজানো ছিল, সেটা খুলে এসে দাঁড়ালাম বাইরে। কিছুটা দূরেই
দেওয়ালে একটা বৈদ্যুতিক বাতি জ্বলছে। আলো তেমন তীব্র নয়, সামান্য কিছুটা জায়গা আলোকিত হয়েছে, বাকি সব কিছু অন্ধকারে ডুবে আছে। সেই আলো আধারিতে এক ঘোর লাগা অনুভূতি হয়। অদ্ভুতভাবে আমি বাইরে আসার সঙ্গে সঙ্গে পায়ের শব্দটা থেমে গেছে। হঠাৎ কিছুটা দূরে অন্ধকারের মাঝে মনে হলো একটা ছায়া মূর্তি স্থির দাঁড়িয়ে আছে, একেবারে কুচকুচে কালো পাথরের মূর্তি যেন। আমার হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পেয়েছে তখন। সতর্ক কণ্ঠে বললাম, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে সেই অন্ধকারে মিশে থাকা অবয়বটা অদৃশ্য হয়ে গেল। টর্চটা হাতে নিয়ে আসিনি। আমি নিশ্চিত এখন ওখানে আলো ফেলেও কিছুই দেখতে পাবো না। মনে একটা ভয় মিশ্রিত আগ্রহ জন্ম নিয়েছে। সামান্য ঘটনা, তবু মনে আশা জেগেছে এখান থেকে খালি হাতে আমায় ফিরতে হবে না। নিশ্চয়ই কিছু অভিজ্ঞতা হবে আমার। আমি ঘরে ফিরে এলাম। সে সময় আমি জানতাম না সেই রাত আমার জীবনের অন্যতম বিভীষিকাময় রাত হবে। আরো কিছুক্ষণ পর খাওয়া দাওয়া সেরে আলো নিভিয়ে শুয়ে পড়লাম বিছানায়। গভীর রাতে এক অস্বস্তিকর অনুভূতিতে আমার ঘুম ভাঙল। গত রাতের মতো মশারি টাঙিয়ে শুয়েছিলাম। ভিতরে কিছু ঢোকার কথা নয়, তবু মনে হলো মশারির ভিতরে কিছু একটা ঢুকেছে। স্যাঁতস্যাঁতে লতানো সাপের মতো কিছু একটা, আর সেটা আমার শরীরের উপরে ঘুরে বেড়াচ্ছে। যদি সাপ হয়, আশঙ্কায় কিছুক্ষণ স্থির হয়ে রইলাম। যতক্ষণ না ওটা গা থেকে নামছে ততক্ষণ নড়াচড়া করলে বিপদ হতে পারে। 2-3 মিনিট সেভাবেই চলল। তারপর অনুভব করলাম সত্যিই সেটা আমার শরীর থেকে নেমে গেল। বালিশের পাশে আমার টর্চখানা ছিল। অন্ধকারে সেটাকে হাতড়ে খুঁজে নিয়ে জ্বালালাম আলো। আমার টর্চের আলো বেশ জোরালো। সেই আলোতে ভালো করে খুঁজে দেখলাম ভিতর। যে অনুভূতি আমার হয়েছে তাতে মনে হয়েছিল যা আমার গায়ে উঠেছিল সেটা বেশ মোটা, কিন্তু কিছুই আমার চোখে পড়ল না। বিছানা থেকে নামলাম। ঘরের বৈদ্যুতিক আলোটা জ্বালিয়ে সারা ঘরে ভালো করে খুঁজে দেখলাম। না, কোথাও কিছু নেই। হঠাৎ ঘরের দেওয়ালে জ্বলন্ত বৈদ্যুতিক আলোটা 2-3 বার কেঁপে উঠে দপ করে নিভে গেল। ঘরের ভিতরে তখন
কুচকুচে অন্ধকার। টর্চটা ইতিমধ্যে হাত থেকে নামিয়ে রেখেছিলাম। অন্ধকার এত গাঢ় যে কোনোভাবেই টর্চটাকে আর খুঁজে পেলাম না। অন্ধকার হাতড়ে আমার জিনিসপত্রের ব্যাগটা পেলাম। এক পাশে একটা মোমবাতি আর দেশলাই ছিল। কোনো ক্রমে সেটাই খুঁজে পেয়ে মোমবাতিটা জ্বালালাম। হলুদাভ শিখা ঘরের মাঝে জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে সেই মৃদু আলোয় যে দৃশ্য দেখলাম তাতে আমার সারা শরীর বরফের মতো জমে গেল। আমার হাতে ধরা মোমবাতিখানা আর ঠিক তার ওপাশে স্থির হয়ে রয়েছে একটা মুখাবয়ব। তবে সে মুখাবয়ব যার, সে মেঝেতে দাঁড়িয়ে নেই, বরং উপর থেকে ঝুলে রয়েছে। আর কি বিভৎস তার মুখখানা! কেউ যেন তীব্র আক্রোশে নখ দিয়ে তার মুখে অসংখ্য ক্ষত তৈরি করেছে। একখানা চোখের মণি ঠেলে বেরিয়ে এসেছে। কেমন অদ্ভুত অভিব্যক্তিহীন সে মুখাবয়ব! আমার সারা শরীর কেঁপে উঠল। আমি এক পা পিছিয়ে গেলাম। দেখলাম সেই বিভৎস ক্ষতবিক্ষত মুখটাও আমার দিকে এক পা এগিয়ে এলো। হাত দুখানা তার নিচে ঝুলে আছে। ইতিমধ্যে আর একটা বিষয় আমার চোখে পড়েছে। যে ঘরে আমি রয়েছি আর যে ঘরে আমি রাতে শুয়েছিলাম তা এক নয়। অবিশ্বাস্য, অসম্ভব, তবু আমি স্পষ্ট দেখলাম এই ঘরে কোনো দরজা জানালা নেই। এরপরেই ঘটল এক বীভৎস ঘটনা। সে দৃশ্যে আমার গা গুলিয়ে উঠল। দেখলাম ওই ঝুলন্ত মূর্তির যে চোখের মণিখানা বেরিয়ে রয়েছে তার পাশ দিয়ে ঠেলে বেরোচ্ছে জোঁকের মতো একটা প্রাণী। তবে তার আকৃতি জোঁকের চেয়ে অনেক বড়, কম করে 1 হাত লম্বা। চোখের কোটর থেকে ঠেলে বেরিয়ে হাত বেয়ে সেটা টপ করে মাটিতে পড়ল। তারপর আরো একটা, আরো একটা, একের পর এক ওই একই রকম ঘৃণ্য প্রাণী লোকটির চোখ মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো। সারা ঘরটা সেই বড় বড় জোঁকের মতো প্রাণীতে ভরে উঠেছে। তারা বেয়ে বেড়াচ্ছে সারা ঘরে, দেওয়ালে, ছাদে। এ দৃশ্য দেখে আমি আতঙ্কে পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলাম। এবার সেই প্রাণীগুলো আমার গায়ে বেয়ে উঠতে লাগলো। মনে হলো জোঁকের মতোই ওরা আমার শরীরের চামড়ার উপরে বসছে, তারপর শুষে নিচ্ছে রক্ত। আমার শরীর ক্রমাগত অবশ হতে লাগলো। মোমবাতিখানা হাতে ধরে রাখার সামর্থ্য আর রইল না। অসার হাত থেকে
সেটা গড়িয়ে পড়ল মেঝেতে। শিখা সামান্য ছোট হয়ে গেল, তবু আলো নিবল না। এরপর সেই জোঁকের মতো প্রাণীর দল আমার সারা শরীর ঢেকে ফেলল। মনে হতে লাগলো এবার ওরা আমার চোখ মুখ দিয়ে শরীরের ভিতরে ঢুকে পড়বে। আমার চোখের দৃষ্টি তখন ওই প্রাণীগুলো ঢেকে দিয়েছে। তখন হঠাৎ কানে পৌঁছালো এক পাশবিক নারী কণ্ঠ। দৃষ্টি আমার প্রায় ঢেকে গেছে। কার কণ্ঠ তা আমি দেখতে পেলাম না, শুধু মনে হলো ওই কণ্ঠের পাশবিকতার আড়ালে রয়েছে আমার পরিচিত কেউ। দৃঢ় কণ্ঠে বলল, তোকে ছেড়ে দে শয়তান, ক্ষমতা থাকলে আমার সঙ্গে লড়াই কর। সঙ্গে সঙ্গে সব কিছু অন্ধকার হয়ে গেল। অনুভব করলাম একরাশ দমকা হাওয়া যেন আমার চারপাশে পাক খেয়ে কোথায় মিলিয়ে গেল। তারপর কানে ভেসে এলো এক পুরুষ এবং নারীর কণ্ঠ। তারা যেন উন্মত্ত যুদ্ধে মেতেছে। হুঙ্কার আর অট্টহাসি ভেসে আসছে বাইরে থেকে। ঠিক এই সময় একইভাবে কয়েকবার কেঁপে ঘরের আলোটা জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে মনে হলো সব কিছু শান্ত। চারিদিকে স্বাভাবিক রাত্রির নিস্তব্ধতা। আমি ঘরের মাঝে দাঁড়িয়ে আছি। শরীরটা এখনো অসাড় লাগছে। ঘরের আলো বন্ধ করতে আর সাহস হলো না। কোনো ক্রমে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। গতকাল সকালে উঠে যেমন নিশ্চিন্ত অনুভূতি হয়েছিল, পরদিন সকালে যে ঠিক তার বিপরীত অনুভূতি আমার মনে তৈরি হয়েছে তা বলা বাহুল্য। গতকাল সকালের মতোই আজও বেরোলাম। খাওয়া দাওয়া সারলাম, তারপর এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। সব কিছুই চলতে লাগলো স্বাভাবিকভাবে। তবু মনের মাঝে গত রাতে ঘটে যাওয়া ঘটনাটা দুশ্চিন্তা হয়ে লেগে রইল। কেবলই মনে হতে লাগলো চিত্রা হয়তো কিছু জানে, কিন্তু সে কোথায় থাকে তা তো আমি জানি না। জমিদার বাড়ির আশেপাশে দু একজনকে জিজ্ঞাসা করলাম, তারা কেউ এমন কারো কথা জানে না। এটাও মনের মাঝে নতুন সংশয় তৈরি করল। স্নান করতে আর পুকুরে গেলাম না ঠিকই, তবে স্নানের আগে একবার ঘুরে এলাম জায়গাটা, যদি চিত্রার দেখা পাই এই আশায়। তবে সেই আশা অপূর্ণই রইল। এরপর স্নান সেরে খাওয়া দাওয়া করে একটা সিগারেট ধরিয়ে যখন ঘরে পায়চারি করছি, তখন হঠাৎ মনে হলো আরও একবার ঘুরে আসি পুকুর পাড়ে। নিচে নেমে বাড়ি থেকে বেরিয়ে পৌঁছালাম পুকুর পাড়ে। যদিও ঘাটের কাছে আসার আগেই মন আমার প্রত্যাশা পূরণের আনন্দ অনুভব করল। দরজার কাছ থেকেই দেখলাম ঠিক গতদিন যেখানে চিত্রা বসেছিল সেখানেই আজও বসে আছে। এগিয়ে গেলাম সেদিকে। গতকাল বিকেলে তুমি আসনি? মুখে কিছু বলল না, শুধু ঘাড় নাড়িয়ে জানালো আসেনি। আমি অন্য প্রশ্ন করলাম, আচ্ছা, তুমি আমায় গতকাল পুকুরে নামতে বারণ করেছিলে কেন?
ওই পুকুর দেখতে শান্ত মনে হয়, কিন্তু ও মানুষকে ডুবিয়ে দিতে পারে। ওর জলের তলায় মৃত্যু অপেক্ষা করে আছে। দেখো, সেভাবে ভাবতে গেলে তো সব জায়গাতেই মৃত্যু লুকিয়ে আছে। হ্যাঁ, তার মানে তো এই নয় যে মানুষ তার দৈনন্দিন কাজকর্ম বন্ধ করে দেবে। এ কথার কোনো উত্তর না দিয়ে চিত্রা আমার দিকে তাকিয়ে রইল এক মুহূর্ত। তারপর ম্লান একটা হাসি হেসে আবার মুখ ঘুরিয়ে জলের দিকে তাকালো। তুমি জানো, এই বাড়িতে লোকে বলে ভূত আছে। এখানে যে এইভাবে এসে একা একা বসে থাকো, তা তোমার ভয় করে না? না, কি হবে ভয় করে? যে কারণে তুমি আমায় পুকুরে নামতে বারণ করেছো, সেই একই কারণেই তো বলছি। আমার একটা উপকার করবেন? হঠাৎ প্রসঙ্গ পরিবর্তন করে এমন কথা বলবে তা প্রত্যাশা করিনি। বললাম, আমার যদি কোনো মেয়ে থাকতো, তার বয়স হয়তো তোমার মতোই হতো। আচ্ছা বলো দেখি, যদি আমার সাধ্যে হয় তাহলে করব। খুব সহজ কাজ, আপনি চাইলেই করতে পারবেন। যে কোনো কালী মন্দির থেকে মায়ের পুজোর একটু ফুল নিয়ে আসবেন এই বাড়িতে। তার কিছুটা এই বাড়ির দোতলার উত্তর পূর্ব কোণার ঘরে রাখবেন, আর কিছুটা এই পুকুরে অর্পণ করবেন। পারবেন? এ আর এমন কঠিন কাজ কি? ঠিক আছে, কিন্তু এর কারণটা কি সেটা তো বলবে। মানুষের লালসা বড় নিষ্ঠুর, জানেন? লালসা মানুষকে রাক্ষসে পরিণত করে। জীবনকৃষ্ণ সান্যাল আর পরাণ সান্যাল দুই ভাই ছিল। পরাণ সান্যাল ছোট, সেই বাড়িতেই থাকত। জীবনকৃষ্ণ থাকত কলকাতায়। একমাত্র সন্তান জন্ম নেওয়ার সময় তার স্ত্রী মারা যায়। সেই মা মরা সন্তানের বয়স যখন 19 বছর, সেই সময় জীবনকৃষ্ণ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তবে জীবনকৃষ্ণ সান্যাল জীবনে অনেক অর্থ উপার্জন করেছিলেন। একমাত্র সন্তান সেই সমস্ত সম্পত্তির মালিক ছিল। বাবার মৃত্যুর পর সে আসে তার কাকা পরাণ সান্যালের কাছে থাকার জন্য। কিন্তু দাদার মৃত্যুর সঙ্গে সঙ্গে পরাণ সান্যাল মনে মনে একটা পরিকল্পনা করে। যদি কোনোভাবে তার দাদার সন্তানকে সরিয়ে ফেলা যায়, তাহলে তার দাদার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হবে সে। অতএব সে আর বেশি দেরি করে না। জীবনকৃষ্ণের সন্তান এই বাড়িতে আসার পরের দিনই সে যখন এই পুকুরে স্নান করতে নামে, তখন তাকে জলের তলায় চেপে ধরে পরাণ সান্যাল। ছটফট করতে থাকে সে, জলের মধ্যে দাপাতে থাকে। ক্রমাগত শ্বাস বন্ধ হয়ে আসে তার। জল খেতে থাকে, কিন্তু আর কতক্ষণ? কিছুক্ষণের মধ্যেই তার শরীরটা অসাড় হয়ে যায়। দাদার সব সম্পত্তির মালিক হয় পরাণ সান্যাল, কিন্তু তার কপালে সেই সম্পদ ছিল না। পাপের সম্পদ কেউ শান্তিতে ভোগ করতে পারে না। হয়তো সে এমনিতেই শাস্তি পেত, কিন্তু অপঘাতে মৃত সেই জীবনকৃষ্ণের সন্তানের অতৃপ্ত আত্মা এক রাতে জেগে ওঠে। চরম আক্রোশে ঠিক মধ্যরাতে পরাণ সান্যালকে হত্যা করে। দুখানা অপঘাত মৃত্যু, একে অপরের চিরশত্রু। তাদের আত্মা আজও বন্দী হয়ে আছে এই বাড়িতে। মায়ের কৃপায় যদি তাদের মুক্তি হয়, তাই আমি চাই। শেষ কথাটুকু যখন কানে ভেসে এলো, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে গায়ে শিহরণ জাগানো এক ঘটনা ঘটল। চোখের সামনে বসে থাকা চিত্রার সেই জলজ্যান্ত শরীরটা দিনের আলোয় চোখের পলকে বাতাসের সঙ্গে মিশে গেল। আমি কিছুক্ষণ সেখানেই পাথরের মূর্তির মতো বসে রইলাম। হিসাবগুলো ঠিক মেলাতে পারছিলাম না। এরপর উঠে ঘরে এলাম। বড় অস্থির লাগছিল। কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। চিন্তাগ্রস্ত মনে ঘুরতে ঘুরতে
পৌঁছালাম এক কালী মন্দিরে। মন্দিরের যারা সেখানে ছিলেন তাদের বলতে কয়েকটা ফুল তারা দিল। সন্ধ্যার দিকে সেদিন রাতের খাবার না নিয়েই ফিরে এলাম। চিত্রার কথা মতো প্রথমে সেই ঘরে ভক্তিভরে রাখলাম কয়েকটা ফুল। এরপর নেমে এসে অন্ধকারেই এগিয়ে গেলাম পুকুর পাড়ে। এক ফালি চাঁদ আকাশে, মৃদু আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। বাকি ফুল কটা কপালে ঠেকিয়ে অর্পণ করলাম পুকুরের জলে। তারপর ফিরে এলাম ঘরে। কিছুক্ষণ পরে আবার বেরিয়ে রাতের খাবার এনে খেয়ে দিয়ে সে রাতের মতো শুয়ে পড়লাম। এরপর আর কিছু অলৌকিক সে বাড়িতে আমি দেখিনি। পরদিনই ফিরে এসেছিলাম। শুধু সেই রাতে একটা স্বপ্ন দেখেছিলাম। চিত্রার মুখখানা, সে মুখে লেগে আছে এক সরল শান্তির হাসি। শুনছিলেন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৬৪তম গল্প, জমিদার বাড়ির ভুতুড়ে ঘটনা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না।